আমরা আলোচনা করে ফেলি। মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য প্রবণতা আলোচনা করো। এখন দেখো এখানে কোন ধরনের প্রিলি প্রশ্ন আসে আর কোন ধরনের রিটেন প্রশ্ন আসে তোমরা মোটামুটি বোঝো। প্রিলি প্রশ্নটা আসে কি নিচে কোনটি মধ্যযুগের, যেমন ধরো শ্যামা সঙ্গীত দেওয়া আছে নাটক উপন্যাস, আর দেওয়া আছে কি গল্প। তখন তোমাকে বলবে নিচের কোনটি মধ্যযুগের, তাহলে তুমি বললা শ্যামা সঙ্গীত মধ্যযুগের। আবার দেওয়া আছে তোমার একটা প্রবন্ধ দেওয়া আছে, নাটক আছে, গল্প আছে, উপন্যাস আছে, আর একটা আছে হচ্ছে বৈশাখ পদাবলী। নিচের কোনটি মধ্যযুগের সাহিত্য, বৈশাখ পদাবলী, শেষ। এটা হচ্ছে প্রিলি স্টাইল। কিন্তু রিটেনে তো এটা আসে না। আবার পিলিতে কি আসে, মুসলমানদের সাহিত্য কোনটি, মুসলমানদের সাহিত্য হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধ্যযুগে মানবতার কথা আছে কোন সাহিত্যের মধ্যে, মানবতার কথা আছে মধ্যযুগের হচ্ছে কোন সাহিত্যের মধ্যে, লোক সাহিত্যের মধ্যে মানবতার কথা আছে। মধ্যযুগে প্রেম আছে কিসের মধ্যে, রোমান্টিক প্রণয়োপাখ্যানের মধ্যে। বুঝতে পেরেছো? এই জাতীয় সাহিত্য হচ্ছে প্রিলি। কিন্তু রিটেনে দেখো বলছে মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য এবং প্রবণতা আলোচনা করে, এখানে কতগুলো কথা বলতে হয়। তাহলে মধ্যযুগের যে সাহিত্যের বৈশিষ্ট্য বা প্রবণতা, এটা আমার পৃষ্ঠা দেখে দেখে বোঝাতে হবে, না হয় বোঝানো যাবে না। একটু দেখিয়ে দিই মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্য কি কি আছে বলতো? শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, নাচ সাহিত্য, তারপর হচ্ছে তোমার মরসিয়া সাহিত্য, এরপর হচ্ছে তোমার কবি গান, তারপর হচ্ছে তোমার পুঁথি সাহিত্য, টপ্পা গান, পাঁচালী গান, শ্যামা সঙ্গীত। এখন এখান থেকে দেখো মধ্যযুগের কি কি বৈশিষ্ট্য আমরা পাই। চম্পু কাব্য, থ্যাংক ইউ, আরেকজন বলেছে চম্পু কাব্য। বৈশাখ পদাবলীর অপর নাম হচ্ছে মহাজনী পদাবলী। তাহলে প্রিলিতে এটা আসতেই পারে, বৈশাখ পদাবলীর অপর নাম কি, মহাজনী পদাবলী। এখানে রোমান্টিক ভিত্তিক কোনটি, রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলমানদের অবদান কিসে, রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলমান সাহিত্য কোনটি, মুর্শিয়া সাহিত্য। মুসলমান সাহিত্য কোনটি, পুঁথি সাহিত্য। হিন্দু সাহিত্য কোনটি, কবি গান। কবি গান যারা লেখে তাদেরকে কি বলি, কবিয়াল। আর যারা পুঁথি সাহিত্য লেখে তাদেরকে আমরা কি বলি, শায়ের। যেহেতু আমরা ফার্সি ভাষা পছন্দ করি তাই নিজেদের শায়ের বলতে, শায়ের শব্দের অর্থ কবি, কবিয়াল শব্দের অর্থ কবি, শায়ের শব্দের অর্থ কবি। এইভাবে আসে। নাচ সাহিত্য কাকে নিয়ে, শিবকে নিয়ে। এবার দেখো এখান থেকে আমরা মধ্যযুগের কি কি বৈশিষ্ট্য পাই, মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য। আমি যে কয়েকটা বৈশিষ্ট্য লিখি। এক দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী কি ভিত্তিক, ধর্মভিত্তিক। তাহলে একটা সাহিত্য তো আমরা পাইলাম, একটা বৈশিষ্ট্য কি পাইলাম, ধর্মভিত্তিক। এরপর কি পাইলাম, জীবনী সাহিত্য। দেখো এই একটাও কিন্তু জীবনী সাহিত্য না, এখানে শুধুমাত্র একটি। তাহলে কি আছে, জীবন ভিত্তিক সাহিত্য। মধ্যযুগে কি সাহিত্য সূচনা হয়েছে, জীবন ভিত্তিক সাহিত্য বা জীবনী সাহিত্যের সূচনা হয়েছে মধ্যযুগে। মধ্যযুগের সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে জীবনী সাহিত্য রচিত হয়েছে। এরপর দেখো অনুবাদ সাহিত্য। তাহলে মধ্যযুগের সাহিত্যের আরেকটি কি বৈশিষ্ট্য, কি অনুবাদ নির্ভর, মানে এখানে অনুবাদ সাহিত্যের প্রাধান্য আছে। মধ্যযুগের আরেকটি সাহিত্যের, নাচ সাহিত্যের বৈশিষ্ট্য কি, ধর্মভিত্তিক। তাহলে এটা আমরা লিখে ফেলেছি। এরপর মধ্যযুগে গান আছে। মধ্যযুগে কি আছে, গানের প্রাধান্য। তাহলে মধ্যযুগের সাহিত্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গানের প্রাধান্য। তখন তুমি বলে দিবা এখানে অনেক ধরনের গান, যেমন কবি গান, পাঁচালী গান, টপ্পা গান, শ্যামা সঙ্গীত। মধ্যযুগের আরেকটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে মধ্যযুগের সাহিত্যের আরেকটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, সেখানে রোমান্স ধর্মী সাহিত্য আছে। রোমান্স ধর্মী সাহিত্য মধ্যযুগের সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে তোমার মরসিয়া সাহিত্য। তারপর লিখবা ওই মুসলমান কেন্দ্রিক, হুম, মুসলিম ধর্মকেন্দ্রিক সাহিত্য। যেমন হিন্দু ধর্ম আছে ধর্মভিত্তিক, আর একটা লিখবা মুসলিম ধর্মভিত্তিক, দুইটাই লিখবা। মুসলিম ধর্মভিত্তিক সাহিত্য যেমন মুর্শিয়া সাহিত্য, পুঁথি সাহিত্য। এরপর হচ্ছে কি, উপার্জন, উপার্জনের সাহিত্য আছে। দুইটা সাহিত্য আছে যেই সাহিত্য দিয়ে কি করা যায়, উপার্জন করা যায়। উপার্জন করা যায় দুইটা সাহিত্য কি কি, কবি গান গিয়ে, কবি গান যারা কবিয়াল ছিল তারা টাকা উপার্জন করত। পুঁথি সাহিত্য গিয়ে আবার যারা শায়ের ছিল তারা কিন্তু আবার পুঁথি সাহিত্যের মাধ্যমে কি, এই টাকা উপার্জন করত। এরপর তুমি দেখো তো রোমান্টিক প্রণয়োপাখ্যান, এই মুসলমানদের সাহিত্যের মধ্যে কি থাকবে। ও মধ্যযুগের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চম্পু কাব্য, কারণ গদ্য আছে পদ্য আছে, চম্পু কাব্য। এরপর দেখো মধ্যযুগের আর কি বৈশিষ্ট্য থাকবে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমি একটু জায়গা বাড়ায় নেই। মধ্যযুগের আর কি বৈশিষ্ট্য তুমি পাও, আরেকটি বৈশিষ্ট্য, এই দুইটার মধ্যে আরবি ফার্সি শব্দের ব্যাপক ব্যবহার থাকবে। তাহলে দেখো এখানে পিলিতে একটা প্রশ্নই আসে, পুঁথি সাহিত্যে কিসের প্রাধান্য বেশি, আরবি ফার্সি শব্দের প্রাধান্য। রোমান্টিক প্রণয়োপাখ্যানে কিসের প্রাধান্য, আরবি ফার্সি সাহিত্যে আরবি ফার্সি শব্দের বেশি প্রাধান্য।
এরপর লোক সাহিত্য হচ্ছে কি নির্ভর, নারী নির্ভর। তাহলে মধ্যযুগের আরেকটা সাহিত্য আছে কি নির্ভর সাহিত্য, নারী নির্ভর। তাহলে পাইলাম মধ্যযুগে নারী নির্ভর সাহিত্য, মধ্যযুগে নারী নির্ভর সাহিত্য, মধ্যযুগে ধর্ম নির্ভর ও আলাদা কালার দিই, এটা হচ্ছে মধ্যযুগে নারী নির্ভর সাহিত্য। এরপর ধর্ম নির্ভরের কালার আলাদা করে দেই, মধ্যযুগে ধর্ম নির্ভর, হিন্দু ধর্ম নির্ভর, হিন্দু ধর্ম নির্ভর, হিন্দু ধর্ম নির্ভর, হিন্দু ধর্ম নির্ভর সাহিত্য। আরেকটা কালার দেই, মধ্যযুগে জীবনী সাহিত্য আছে, তাহলে জীবনী সাহিত্য কোন যুগে সৃষ্টি হয়েছে, মধ্যযুগে। মধ্যযুগে আরো সাহিত্য আছে, কি সাহিত্য আছে দেখো, মধ্যযুগে রোমান্স ধর্মী সাহিত্য আছে। এরপর আরেকটা কালার নেই, সেই কালার হচ্ছে মধ্যযুগে আরো কি আছে, মধ্যযুগে আরবি ফার্সি শব্দের ব্যবহার আছে, ফার্সি শব্দের ব্যবহার আছে। মধ্যযুগে গান ধর্মী সাহিত্য আছে। এবার ব্যাপারটা কি ক্লিয়ার, সব ক্লিয়ার হইলো বলো তো? উম্মে হাবিবা, উম্মে হাবিবা, তুমি কি বুঝতে পারো না আমার কথা ভাইয়া? আচ্ছা বলো, আমি অনেক কিছু পড়াতে চেয়েছি, আর কে কি বুঝো নাই বলো, এখানে কে কি বুঝো নাই, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। নাইলে তো একটু পরেই দিবা যে দুলাল ভাইয়ার মতো পচা বাজে টিচার আর কেউ নাই। তোমাদের যদি আমি না পড়াই, এবার আমি তোমাদের প্রশ্ন করবো, তাহলে আমি দেখি তোমরা বুঝো কিনা। তাহলে বলো তো ভাইয়া দেখি, মধ্যযুগের নারী নির্ভর সাহিত্য কোনটা? নারী নির্ভর সাহিত্য কোনটি? তোমাদের প্রশ্নের উত্তর পারলে এই যে লোক সাহিত্য, এই তো হয়ে গেছে, সাবাস। তাহলে বলো তো দেখি, মধ্যযুগের রোমান্স ধর্মী সাহিত্য কোনটা? শুধু একটা লেটার লিখলে হবে ভাইয়া, পুরা লোক সাহিত্য না লিখলেও চলবে, শুধু একটা লিখলে হবে। এই যে রোমান্স ধর্মী হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই তো হয়ে গেছে। গুড। তাহলে বলো, আমি তিনটা অপশন দিব, বলো নিচের কোনটি মুসলিম সাহিত্য নয়? এক হচ্ছে লোক সাহিত্য, পাঁচালী গান, শ্যামা সঙ্গীত। না, নিচের কোনটি মুসলিম ধর্মী, হ্যাঁ মুসলিম ধর্মী নয়, শ্যামা সঙ্গীত হিন্দু ধর্মী। এই তো বুঝে গেছে। লোক সাহিত্যে মুসলমানদের কাহিনী আছে, যেমন মহুয়া পালা, মহুয়া তো মুসলমান। ওকে ওকে ওকে, অবশ্য মহুয়া মুসলমান নয়, দুঃখিত, মহুয়া মুসলমান নয়, এটা একটু ভুল বলেছিলাম, যাই হোক। এরপর দেখো আমি আরেকটা বলি, দেখি তোমরা পারো কিনা। বলো তো মধ্যযুগের জীবনী সাহিত্য কি নির্ভর? এই তো জীবন 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 ভিত্তিক জীবনী সাহিত্য হয়ে গেছে। এবার বলো, মধ্যযুগে মুসলমানদের হাত ধরে সৃষ্টি হয়েছে কোন সাহিত্য? সবার আগে মুসলমানরা কোন সাহিত্যে সর্বপ্রথম তারা প্রবেশ করেছে? রোমান্টিক প্রণয় উপাখ্যান। হ্যাঁ, অনুবাদ সাহিত্য হয়, কিন্তু আরো পারফেক্ট অ্যান্সার রোমান্টিক প্রণয় উপাখ্যান। কারণ সর্বপ্রথমেই ইউসুফ জুলেখার রোমান্স দিয়ে শুরু হয়েছে, তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যান। তাহলে সবই তো বুঝছো তোমরা। না, মুর্শিয়া সাহিত্য না, মুর্শিয়া সাহিত্য আরো পরে, মুর্শিয়া সাহিত্য হচ্ছে 17 শতকে, আর রোমান্টিক প্রণয় উপাখ্যান 16 শতকে। প্রিভিয়াস কোশ্চেনের বাইরে পড়বা কিনা? তুমি যত বেশি সময় পাইবা অর্চিতা, তত বেশি পড়বা। পাঁচালী গান তো মুসলিম সাহিত্য বলি নাই ভাই। পাঁচালী গান তো আমি হিন্দু সাহিত্যে রেখেছি। পাঁচালী গান হচ্ছে পাঞ্চালী গান, এখানে হিন্দু সাহিত্যের প্রাধান্য বেশি। এই যে পাঁচালী গান, মুসলিম সাহিত্য হচ্ছে এই কয়টা, এই যে এই কয়টা মুসলিম সাহিত্য। আমি কিন্তু ভাগ করে ফেলেছি লেখার সময়, তোমরা কিন্তু খেয়াল করো নাই। এই কয়টা হচ্ছে হিন্দু সাহিত্যের প্রাধান্য, এই কয়টা মুসলিম সাহিত্যের প্রাধান্য। আর লোক সাহিত্যে হিন্দু মুসলিম দুইটাই আছে। এবার আমার ভাগটা কি বুঝতে পেরেছো? টপ্পা গান এক ধরনের গান, এটা হিন্দি গান থেকে এসেছে, নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে গিয়ে আসা। একটা কমেন্ট ধ্রুব, একটা কমেন্ট তোমার পড়তে পারলাম না, বলো এবার কি কমেন্ট? ধরতে পারছো না নাকি? বাকিটা পারবা, ধৈর্য ধরে থাকো, খালি শুনতে থাকো, আবার বাসায় গিয়ে লেকচার আরো শুনো। ওকে, সমস্যা না, আমি আমার কি যেন সুইটনেস কমিয়ে দিচ্ছি, দ্রুততা কমিয়ে দিচ্ছি। না, নোট করবে না ভাইয়া, নোট করবে না। তুমি দ্বিতীয়বার যখন তোমার মতো স্পিড বাড়ায় শুনবা, স্পিড কমায় শুনবা, তখনই তুমি নোট করবা, এখন তুমি নোট করবা না। হ্যাঁ, আমি সব দেখি, এখন তো শুধুমাত্র তোমাদের আমি আইডিয়া দিচ্ছি, তোমরা এখন জ্ঞান অর্জন করবা কেন? তোমাদের আমি খালি রিটেনের আইডিয়া দিচ্ছি, আইডিয়া, খালি তুমি বুঝতে পারছো কিনা পিলির কন্টেন্ট কেমন হয়, রিটেনের কন্টেন্ট কেমন হয়, শুধু এটা দিবা। পয়েন্ট আকারে লিখবা না, পয়েন্ট গুলা মাথায় রাখবা, লিখবা প্যারা আকারে, প্যারা 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 করে লিখতে থাকবা, প্যারা প্যারা করে লিখতে থাকবা। আর পয়েন্ট রাখবা মাথায়, পয়েন্ট থাকবে মাথায়, খাতায় থাকবে প্যারা প্যারা আকারে সব। মরসিয়ার মধ্যে কি সুফি সাহিত্যের মধ্যে পার্থক্য কি? সুফি সাহিত্য হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের মধ্যে লাইলি মজনুর কাহিনী আছে না, এগুলোর মধ্যে সুফি তত্ত্বের কি আছে, সুফি তত্ত্বের প্রাধান্য আছে। গুড। কিন্তু মরসিয়া সাহিত্যের মধ্যে সুফি তত্ত্ব নেই। আর দেখি কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, সেই প্রশ্নের আলোকে আমি আরো যাব, তোমাদের প্রশ্ন থেকে আমি নিজেকে মডিফাই করব, টেনশন করো না।
উত্তরণে যারা বই নেয়নি তারা রিটেনের কোন বই কিনবো? ভাই আমি তোমাকে ওই রিটেনের উত্তরণের প্রশ্ন ব্যাংকটা আমি সাজেশন করবো, আমি আবারও সাজেশন করবো ওইটাই, কারণ ওইটা ভালো বই। ছবি তত্ত্ব কি সেটা আমরা যখন আরো ডিটেলসে যাব, মুর্শিদা সাহিত্য পড়াবো তখন, মুর্শিদা না, যখন আমরা রোমান্টিক প্রণয় পড়াবো তখন ছবি তত্ত্ব বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই হচ্ছে পেলে তো তোমরা বোঝো। আচ্ছা, আমার এখন মূল উদ্দেশ্য ছিল ভাইয়া হ্যাভেন তোমার অ্যান্সারটা ভাইয়া, অনেক কোশ্চেন একসাথে আছে, আমি তো মানুষ, যন্ত্র নয়, রোবট নয়। আচ্ছা স্যার প্লিজ স্পিড রাখেন, পরবর্তী দরকার হয় স্পিড কমিয়ে দেখবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমিও সেই কথাই বলছিলাম, স্পিডটা রাখতে হবে, স্পিড কমিয়ে দেখবা, কোনো সমস্যা নাই। এখন আমার লাস্ট প্রশ্নটা তোমরা ইয়েস নো ভেরি গুড দিবা, তাইলে হবে। আমি দেখাতে চাচ্ছি তোমাদের শুধুমাত্র রিটেনের প্রশ্নের সাথে প্রিলির প্রশ্নের পার্থক্য। রিটেন তো তোমরা বুঝোই, কিন্তু দেখো প্রিলির প্রশ্নের পার্থক্যটা তোমরা এই কন্টেন্ট বেশি বোঝার দরকার নাই, কন্টেন্ট আরো আলোচিত হবে, আরো প্রচুর আলোচিত হবে, সবেমাত্র ক্লাসের 30-35 মিনিট গিয়েছে, আরো 1 ঘন্টা 30 মিনিট বাকি, কন্টেন্ট আরো গভীরে ঢুকবো আমরা, টেনশন নাই। তোমরা খালি প্রশ্নের প্যাটার্নটার পার্থক্য বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, আমরা বেশিরভাগ প্রশ্নে ইয়েস পাচ্ছি। আর তাহলে একবারে যারা নবীন আছো, নবীন তারা একটু সময় নিয়ে বুঝবে, সমস্যা নেই। হ্যাঁ এখনই কোশ্চেন ব্যাংক নিয়ে নিবে, কোশ্চেন ব্যাংক এখনই নিয়ে নিবে, আমি তো আগে বললাম তুমি বগুড়া যাইবা, বগুড়া যাওয়ার রাস্তা আছে, রাস্তাটা আগে তোমাকে চিনতে হবে, অনেক রাস্তা আছে বগুড়া যাওয়ার। সবচেয়ে সহজ রাস্তাটা আগে চেনার জন্য হচ্ছে বই লাগবে, প্রচুর বই লাগবে। আজকেই পড়াবো, এখন পড়াবো, এখন আগে শুধু কোশ্চেন দেখাচ্ছি, এখনই পড়াবো, নো টেনশন। আচ্ছা দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনের যে পরিচয় পাওয়া যায় সেটা আলোচনা করো। এমনি শ্রীকৃষ্ণ কীর্তনে কোন ধরনের পিলি প্রশ্ন আসে তোমরা সেটা জানো, কিন্তু এখানে দেখো গ্রামীণ জীবনের পরিচয়, তাহলে গ্রামীণ জীবনের পরিচয় আমরা কি বলতে, গ্রামে তুমি কি পাও, ওই একই কথা, গ্রামে জেলে আছে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে জেলে আছে। গ্রামে কি পাওয়া যায়, নদী পাওয়া যায়, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে নদীর কথা উল্লেখ আছে, যমুনা নদীর কথা উল্লেখ আছে। গ্রামে কি পাওয়া যায় বলতো, মাঝি পাওয়া যায়, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে মাঝির কথা উল্লেখ আছে। গ্রামে নারীরা আগে কি করতো, গরু পালন করতো, গরুর দুধ বিক্রি করতো, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাকে আমরা দেখি দুধ বিক্রি করে বা গোল বিক্রি করে, সেগুলো তুলে ধরতো। গ্রামে আমরা দেখতে পারি কিছু কিছু দুষ্ট ছেলে থাকতো যারা মেয়েকে ইপটিজিং করতো, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে সেই দুষ্ট ছেলেটা কেডা বলতো। এগুলো তুলে ধরতে হয়, গ্রামীণ জীবনটা ব্যাখ্যা করতে হয়। বলো তো দেখি, শ্রীকৃষ্ণ কীর্তনে এই দুষ্ট ছেলেটা কে? কৃষ্ণ, এই তো বুঝে গেছো। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু এই দুষ্ট ছেলে ছিল, যে নারীদের কি করতো, টিজিং করতো। হ্যাঁ, গ্রামীণ জীবনে আমরা হাট বাজার পাই, নৌকা পাই, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে হাট ছিল, বাজার ছিল, সেখানে গিয়ে রাধা বসতো, রাধার সাথে আরো নারীরা ব্যবসা করতো, 16 শত নারীরা সেখানে গিয়ে পসরা সাজাইতো, পণ্য বিক্রি করতো। আবার সেই বাজারে পণ্য বিক্রি করার কারণে খাজনা দিতে হইতো, খাজনা প্রথা চালু ছিল, সব ছিল। রাধা বিবাহিত ছিল, বিবাহিত জীবনে রাধা বাহিরে যেতে হলে তার শাশুড়ির পারমিশন লাগতো। তাহলে এই যে শাশুড়ির নিয়ন্ত্রণ স্ত্রীদের উপর, সেটাও আমাদের 1000 বছর আগে গ্রামীণ জীবনে ছিল, 500 বছর আগে গ্রামীণ জীবনে ছিল। এগুলাই তুলে ধরতে হয়। রাধা তার শাশুড়িকে নিয়েই থাকতো, স্বামীকে নিয়েই থাকতো, মানে একান্নবর্তী পরিবার। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা একান্নবর্তী পরিবার পাই, তাহলে 500 বছর আগে শ্রীকৃষ্ণ কীর্তনে আমাদের দেশে একান্নবর্তী পরিবার ছিল। তারপর আমরা রাধাকে দেখতে পাই, রাধা তার স্বামীকে ফেলে রেখে কৃষ্ণের সাথে সে একটা রিলেশন করে, যেটাকে আমরা অভিসার বলি, গোপনে প্রিয়জনের সাথে সাক্ষাৎ। তাহলে 500 বছর আগে আমাদের গ্রামীণ জীবনে অভিসার ছিল। এবার তোমরা কি বিশ্বাস করো এখন এই 2020 সালে অভিসার আছে নাকি নেই? এখন আর অভিসার তেমন একটা নেই, কিন্তু আগে তো অভিসার ছিল। তাহলে 500 বছর আগে শ্রীকৃষ্ণ কীর্তনে অভিসার ছিল। ভাইয়া পরকীয়া তোমরা বলো, আমি সাহিত্যের ভাষায় এটাকে পরকীয়া বলি না ভাইয়া, সাহিত্যের ভাষায় এটি অভিসার। এটা একটা মর্যাদা আছে, পরকীয়া বললে মর্যাদা থাকে না। হ্যাঁ, একসময় প্রেম হইতো, এখন এর সাথে একটু পার্থক্য আছে, এখন প্রেম হয় ফুল দিয়ে, কিন্তু 500 বছর আগে একজন একজনকে প্রস্তাব পাঠাতো কি দিয়ে বলতো, পান দিয়ে প্রস্তাব পাঠাতো। পান দিয়ে, হ্যাঁ, সেই পান দিয়ে প্রস্তাব পাঠানোর রেওয়াজ, বিবাহ অনুষ্ঠানে পান সুপারি পাঠানো, এসবের একজন বলছে পরকীয়া আর মর্যাদা। পরকীয়াকে যখন অভিসার বললো তখন সে একটা মর্যাদা লাভ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গ্রামীণ জীবন। এবার এতটুকু বোঝা গেছে যে শ্রীকৃষ্ণ ক্ষেত্রে গ্রামীণ জীবনে কি আলোচিত হবে। এটাই আলোচিত হবে, কি কি পেশা সেটা আলোচিত হবে, পুরুষরা কি করতো সেটা আলোচিত হবে, নারীরা কি করতো সেটা আলোচিত হবে, রাধা সখীরা কি করতো সেটা আলোচিত হবে, একান্নবর্তী ছিল নাকি আলাদা আলাদা পরিবার ছিল সেটা আলোচিত হবে, পরিবারটা কেমন ছিল সেটা আলোচিত হবে। তারপর নারীর স্বাধীনতা কেমন ছিল, তার উপর শাশুড়ির নিয়ন্ত্রণ কেমন ছিল, সেগুলা আলোচিত হবে। পান কেন ভাইয়া?
তখন তো মানুষের ভাইয়া ফুল কেনার টাকা ছিল না, মিষ্টি বানানোর মিষ্টি কেনার টাকা ছিল না, গরিব ছিল। একটা পান গাছে হয়ে যাইতো, পানটাই নিয়ে যাইতো। গরিব গরিব হওয়ার কারণে আমাদের দেশ যেহেতু চিরকালে আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাহলে চর্যাপদ বলো আর শ্রীকৃষ্ণ কীর্তন বলো, চর্যাপদ হচ্ছে 1000 বছর আগের ঘটনা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে 500 বছর আগের ঘটনা। তাহলে বলো তো দেখি, এই যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাহলে এই চর্যাপদের 1000 বছর আগে বলো, শ্রীকৃষ্ণ কীর্তনের 500 বছর আগে বলো, একটা পেশা সেখানে পাওয়া যাবে, কি পেশা বলো? না, ফুলের দোকান ছিল না। গুড। এই যে অলরেডি বলে ফেলেছো, তখন মানুষের মাছ খাওয়ার উৎস কি থাকবে? জেলে থাকবে। ঠিক না? আরেকটা পেশা পাওয়া যাবে, মাঝি পাওয়া যাবে। এই তো কারেক্ট, এই তো বুঝে ফেলেছো, গুড। আর ঘর ছাইতে, ঘর তো লাগবে, যেহেতু আমরা ঘরে থাকি, তাহলে কি পাওয়া যাবে? ঘরামি পাওয়া যাবে। এইগুলো হচ্ছে তোমার রিটেনের স্টাইল। এই যে আমি 1 ঘন্টা পর্যন্ত ওই তোমাদের রিটেনের স্টাইল দেখাবো, এরপর কিন্তু পুরাটাই প্রিলি, টেনশন করো না, যারা নতুন তারা নো টেনশন। ওকে। তাহলে এই যে আমরা দেখলাম ঘরামি, ঘরামি মানে হচ্ছে ভাইয়া যারা ঘর তৈরি করে তাদেরকে ঘরামি বলা হয়, তাদেরকে ঘরামি। এবার দেখো, এখন তো আমরা মাংস কিনে খাই, মুরগি, চিকেন, বিফ, মাটন কিনে খাই, আগে তো কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। তাহলে আগে একটা পেশা পাওয়া যাইতো, সেটা কি পেশা? শিকারি পেশা, সবাই শিকার করে খাইতো। সবাই শিকার করে খাইতো। এখনো তুমি যদি উত্তরবঙ্গে সাঁওতালদের যাও, তারা শিকার করে কি খায় জানো? বান্দর শিকার করে, খরগোশ শিকার করে, এসব শিকার করে খায়। কারণ সকালদের টাকা নাই, সকালরা তো কিনতে পারে না। তাহলে তখন এই ব্যাদ, গুড, ব্যাদ হচ্ছে শিকারী। এই যে একজনে বলেছে যে কুচ্চা খায়, ঠিক বলেছো তুমি। এই ব্যাদ বা শিকারী পেশা কিন্তু আগে ছিল। এই শিকারী পেশা চর্যাপদেও ছিল 1000 বছর আগে, শিকারী পেশা 500 বছর আগে শ্রীকৃষ্ণ কীর্তনেও ছিল। হ্যাঁ, চণ্ডীমঙ্গলে শিকারী পেশা ছিল, কালকেতু শিকারী ছিল। আর কোনো পেশা ছিল? হ্যাঁ, আরো কিছু পেশা থাকবে, ওই সব সময় কিন্তু নাটক হইতো। তাহলে এই ওই পেশাটা থাকবে, অভিনয় পেশা। ওকে, পালা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম। এবার আসবো বৈষ্ণব পদাবলী রচনা কৌশল। তাহলে আমাদের এখানে দেখতে হবে বৈষ্ণব পদাবলী কি। আমরা জানি বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি? তাহলে তো বুঝে গেলাম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু হচ্ছে সেখানে রাধা থাকবে, কৃষ্ণ থাকবে, বড়াই থাকবে, তাদের প্রেমের কাহিনী থাকবে। তাহলে বৈষ্ণব পদাবলী মানেই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, এটার বিষয়বস্তু হবে সেটাই। রাধা কৃষ্ণের প্রেম লীলাই হবে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু। আর রচনা কৌশলটা পরে আমরা আরো বিস্তারিত দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে মূল ঘটনা। আমরা এখান থেকে রিটেন থেকে বের হয়ে যাব 1 ঘন্টার আর 10-5 মিনিটের মধ্যে রিটেন আলোচনা করবো, এরপর বের হয়ে গিয়ে পুরোটাই পেলি, নো টেনশন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও। আমরা এই কাব্য সম্পর্কে ইতিমধ্যে পড়ে ফেলেছি। শ্রীকৃষ্ণের মধ্যেও কিন্তু কৃষ্ণ আছে, রাধা আছে, বড়াই আছে। তাহলে কৃষ্ণ যদি রাধা থাকে, কৃষ্ণ থাকলে রাধা থাকবে। আর যদি রাধা থাকে তাহলে তাদের পিয়ন থাকবে, পিয়নকে বড়াই থাকবে। তাহলে খেয়াল করে দেখো, রাধা কৃষ্ণের প্রেম লীলা, এটা শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু। আবার রাধা কৃষ্ণের প্রেম লীলা, এটা বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু। তাহলে তো আমরা বৈষ্ণব পদাবলী আর শ্রীকৃষ্ণ কীর্তন প্রায় একই জিনিস আমরা ধারণা নিতে পারি। তাহলে বলো তো দেখি, তোমরা দেখি আমার কথা বুঝছো কিনা, বলো তো বৈষ্ণব পদাবলীর হিরো কে? কৃষ্ণ। আর হিরোইন কে? একটা লেটার লিখবা, এত তোমার কষ্ট করা লাগবে না, একটা লেটার লিখবা, রাধা। এবার পিয়ন কে? তাহলে বৈষ্ণব পদাবলীতেও পিয়ন বড়াই। তাহলে বৈষ্ণব পদাবলীতে কয়টি ক্যারেক্টার বলো তো দেখি? 3টি ক্যারেক্টার। এবার বলো তো শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি ক্যারেক্টার? শ্রীকৃষ্ণ কীর্তনেও 3টি ক্যারেক্টার। তাহলে দেখো, যাই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী তাই কিন্তু একটা বৈষ্ণব পদাবলীর কাহিনী, ঠিক না? গুড। তখন আমাদের এই বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু লিখতে হয়, শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু লিখতে হয়। আর যখন পরিচয় বলে, পরিচয় যেমন মাইসেলফ, আমি নিজের সম্পর্কে পরিচয় দিব, তখন আমি কি বলবো? তখন তোমাকে বলতে হবে দিস ইজ দেলোয়ার দুলাল, ঠিক না? আই এম ফ্রম সৈয়দপুর, মাই ফাদার ইজ ফয়েজ আহমেদ, মাই মাদার ইজ হাবিবা। এভাবে বলবো না? এইভাবে বলবো তো। সেরকম শ্রীকৃষ্ণ কীর্তন যখন পরিচয় দিবা, তখন বলতে হবে এখানে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আছে, এটা এখানের মধ্যে 3টি ক্যারেক্টার আছে। শ্রীকৃষ্ণ কীর্তন এটি রচিত হয়েছে 1500 খ্রিস্টাব্দের দিকে। বইটি হারিয়ে গিয়েছিল, 1909 সালে বইটিকে খুঁজে পাওয়া গেছে, 1916 সালে বইটিকে প্রকাশ করা হয়েছে। বইটির মধ্যে 13টি খণ্ড আছে। এই বইটির মধ্যে 13টি খণ্ডের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম লীলা এবং জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্ক সব বর্ণনা করা হয়েছে। এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখলেই হয়ে যায় রিটেন, টেনশনের কারণ নাই। অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন ইত্যাদি ইত্যাদি, এটাও আমরা দেখো। অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন তোমরা রিটেনে মোটামুটি পড়েছো। অন্ধকার যুগে কিন্তু বাংলা সাহিত্য নাই বললেই চলে। আমরা জানি যে অন্ধকার যুগে বাংলা সাহিত্য নাই। তাহলে অন্ধকার যুগে কি সাহিত্য সৃষ্টি হয়েছে?
ওই যে প্রাকৃত পৈঙ্গল নামে একটা সাহিত্য আছে, তাহলে এটা প্রাকৃত ভাষায় রচিত। অন্ধকার যুগে কি সৃষ্টি হয়েছে? শূন্য পুরাণ। এটা কি ভাষায়? সংস্কৃত ভাষায় রচিত। অন্ধকার যুগে কি হয়েছে? শেখ শুভদয়া। এটাও কোন ভাষায়? বাংলা ভাষায় নয়। তাহলে অন্ধকার যুগের সাহিত্যগুলো তো আমরা দেখে ফেলেছি প্রাকৃত ভাষায়, কিছু কিছু আছে অপভ্রংশ ভাষায়, কিছু আছে সংস্কৃত ভাষায়। এগুলো হচ্ছে অন্ধকার যুগের সাহিত্যের মূল মূল নিদর্শন। এই কথাগুলো আমাদের লিখে দিতে হয়। শ্রী কীর্তন কাব্যে গ্রামীণ জীবন, ইতিমধ্যে সেটা আমাদের বলা শেষ। ভারতচন্দ্র রায়ের কবি প্রতিভার মূল্যায়ন, ভারতচন্দ্রের কি কি ক্রেডিট আছে সেটা আমরা দেখব। আমরা সবাই জানি অন্নদা মঙ্গল কাব্যটি ভারতচন্দ্র লিখেছেন, তার কবি প্রতিভার মূল্যায়ন আমরা করব। শ্রী চৈতন্যদেবের ভূমিকা, আমরা জীবনী সাহিত্য পড়েছি, এই জীবনী সাহিত্য রচনার ক্ষেত্রে শ্রী চৈতন্যদেবের বিশাল ভূমিকা আছে। বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা। আর বিদ্যাপতির বিশেষত্ব, বিদ্যাপতি কেন বিখ্যাত আমরা সেটা পড়বো। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর প্রথম কবি, মানে আদি কবি। বিদ্যাপতি ব্রজবুলি ভাষার জনক, ইত্যাদি ইত্যাদি সব। ওকে, তাহলে আমরা রিটেনের প্রশ্ন দেখে ফেললাম। রিটেন নিয়ে এখন আমাদের আলোচনা নাই। এখন তোমরা একেবারেই টেনশন করো না, ডাইরেক্ট আমরা চলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত, নো টেনশন। তাহলে আমরা কি কি পড়বো আজকে? সব পড়বো, বুক থেকে সব পড়তে হবে, সব পড়তে হবে, বুক পড়তে হবে, স্লাইড পড়তে হবে, সব পড়তে হবে, ক্লাস শুনতে হবে। তাহলে এই মধ্যযুগ কিন্তু আমরা আগেই একটা মধ্যযুগের একটা প্যাটার্ন কিন্তু আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। দেখি তোমাদের মনে আছে কিনা। অন্ধকার যুগ কত বছর বলো? অন্ধকার যুগ কত বছর? 150 বছর। এই অন্ধকার যুগের সাহিত্যগুলা বলো তো বাংলা ভাষায় নাকি বাংলা ভাষায় নয়? প্রাকৃত পৈঙ্গল নামে একটা সাহিত্য আছে, বাংলা ভাষায় নয়, এটা প্রাকৃত ভাষা। শূন্য পুরাণ, শেখ শুভদয়া, এগুলা আবার আছে হচ্ছে তোমার অপভ্রংশ মানে বিশৃঙ্খল ভাষার, কিছু আছে সংস্কৃত ভাষার। এই দুইটার আবার লেখক আসে। শূন্য পুরাণের লেখক হচ্ছে তোমার রামাই পণ্ডিত, সংক্ষেপে আমি রামাই লিখে দিলাম। শেখ শুভদয়াল লেখক হচ্ছে হলায়ুদ মিশ্র, এটা হচ্ছে আরব শেখদের কাহিনী। শূন্য পুরাণ হিন্দুদের ধর্ম পূজার বর্ণনা, শেখ শুভদয়া আরব শেখদের কাহিনী। ডাকু খনার বচন আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই এখানে আমরা বেশি জোর দেই না। আমরা বেশি জোর দিই কোথায়? প্রাচীন যুগে মধ্যযুগের প্রথম সাহিত্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ এটি কোন ভাষায় রচিত? বাংলা ভাষায়। এটি লিখেছেন কে? বড়ুচণ্ডী দাস। বৈষ্ণব সাহিত্য দেখো, শ্রী চৈতন্য দেবের জীবনী, এটা একটা বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব পদাবলী একটা বৈষ্ণব সাহিত্য। জীবনী সাহিত্য একটা বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব শাস্ত্র একটা বৈষ্ণব সাহিত্য। শেষ। মঙ্গল কাব্যের মধ্যে আমরা পড়ব প্রধান মঙ্গল কাব্য কয়টি? 3টি। মনসা দেবীর কাহিনী প্রধান মঙ্গল কাব্য, চণ্ডী দেবীর কাহিনী প্রধান মঙ্গল কাব্য, অন্নদা দেবীর কাহিনী প্রধান মঙ্গল কাব্য। বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে অপ্রধান মঙ্গল কাব্য। তাহলে প্রধান মঙ্গল কাব্য কয়টি? 3টি। অনুবাদ সাহিত্য আমরা অনেকগুলা ক্যাটাগরি দেখছি। রামায়ণ হচ্ছে কার কাহিনী বলতো? রামের কাহিনী। মহাভারত কার কাহিনী বলো? মহাভারতের হিরো কে? মহাভারতের হিরো কে? কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ। এবং কৃষ্ণের সাথে আরো একজন হিরোর নাম বলবা। ওই 5 ভাইয়ের মধ্যে একটা ভাই থাকে অর্জুন, অর্জুনের কথা বলবা, ঠিক আছে? 5 ভাইয়ের সাথে আপন চাচাতো ভাই 100 ভাইয়ের যুদ্ধ। এই যুদ্ধে 5 ভাইয়ের মধ্যে হিরো থাকে অর্জুন। আর অর্জুনকে যে চালায়, অর্জুনের একটা রথ থাকে, সেই রথের যেই প্রধান, রথের ড্রাইভারই থাকে কৃষ্ণ। তোমরা বোধহয় জানো অর্জুন যেই রথের দাঁড়িয়ে যুদ্ধ করে, সেই রথের ড্রাইভারই থাকে কৃষ্ণ। তাহলে মহাভারতেও কৃষ্ণ আছে। ওকে। ভাগবত পুরাণ কৃষ্ণের কাহিনী। অনুবাদ সাহিত্যের মধ্যে মুর্শিয়া সাহিত্য মুসলমানদের কাহিনী। রোমান্টিক প্রণয়োপাখ্যান মুসলমানদের কাহিনী। ওকে। কবিগান ও পুঁথি সাহিত্য, কবিগান কাদের বলো? হিন্দু না মুসলমান? কবিগান হিন্দুদের কাহিনী। পুঁথি সাহিত্য কাদের কাহিনী? মুসলমানদের কাহিনী। লোক সাহিত্যের মধ্যে কার প্রাধান্য বেশি বলো তো দেখি? লোক সাহিত্যের মধ্যে নারীদের প্রাধান্য সবচাইতে বেশি। লোক সাহিত্য আবার কয়টা প্রকার আছে? 3টা প্রকার। লোক সাহিত্য 3টা প্রকার। নারীদের কাহিনী কেমনে? লোক সাহিত্যে মহুয়া সুন্দরীর কাহিনী আছে, মলুয়া সুন্দরীর কাহিনী আছে, ভেলুয়া সুন্দরীর কাহিনী আছে, দেওয়ানা মদিনা, মদিনার কাহিনী আছে। ময়মনসিংহের একজন কবি ছিল চন্দ্রাবতী, চন্দ্রাবতীর কাহিনী আছে। সবশেষ কি লোক সাহিত্যে তোমরা কাজল রেখা সিনেমা দেখেছো? কাজল রেখা সিনেমা, কাজল রেখা সিনেমা দেখেছো? সেখানেও নায়িকা কাজল রেখা। তাহলে এই সবগুলো হচ্ছে লোক সাহিত্য। মহুয়াকেও নিয়ে সিনেমা হয়েছে, কাজল রেখাকে নিয়েও সিনেমা হয়েছে। তাহলে মধ্যযুগের সাহিত্যের এটা হচ্ছে এট এ গ্লান্স, আমরা ভিতরে ঢুকে যাই।
অন্ধকার যুগে সাহিত্যের কোনো নিদর্শন না পাওয়া যাওয়ার কারণ, এটা রিটেন। তাহলে ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, কি বলে ফেলেছি? তখন হচ্ছে মুসলিমরা ক্ষমতায় এসেছে কাদের হটিয়ে? সেনদের হটিয়ে। মুসলিম কে ক্ষমতায় এসেছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তখন হিন্দুরা কি নিয়ে ব্যস্ত? পলায়ন নিয়ে ব্যস্ত। এবং তুর্কি নাচন, মানে মুসলমানদের সময়টাকে হালকা অরাজক অবস্থা হিসাবে দেখানো হয়েছে। সেই 150 বছর খুব বেশি সাহিত্য রচিত হয়নি, এটাকেই তুমি সুন্দর করে কি করবা? প্যারা আকারে, উত্তর আকারে, রিটেন আকারে সাজিয়ে দিবা। শেষ। অন্ধকার যুগের সাহিত্যকর্ম। প্রাকৃত বেঙ্গল কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। শূন্য পুরাণ কে লিখেছেন? ধর্মের কাহিনী আছে, পুরাণ মানেই কি? ধর্মের কাহিনী, মনে রাখবা। শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত। নিরঞ্জনের উষ্মা আর শূন্য পুরাণ একই অংশ, বুঝতে পেরেছো? এই বইটা যদি শূন্য পুরাণ হয়, এই বইটার ভিতরেই একটা পার্ট হচ্ছে নিরঞ্জনের উষ্মা। তাহলে যাহা শূন্য পুরাণ, তাহাই কিন্তু নিরঞ্জনের উষ্মা, ঠিক আছে? এটাও কার বলো তো? এটা হচ্ছে রামাই পণ্ডিতের। আর শেখ শুভদয়া, এটা হচ্ছে আরব শেখদের কাহিনী। এখানে মুসলমানদের কাহিনী আছে, যেহেতু মুসলমানরা আমাদের দেশে আসা শুরু করেছে, ধর্মপ্রচার শুরু করেছে, এই মুসলমানদের কাহিনী আছে। এটা লিখেছেন হলায়ুদ মিশ্র। আর এই একটাও কোন ভাষায় নয়? এই একটাও বাংলা নয়। তাহলে এরা কেউই মধ্যযুগের প্রথম সাহিত্য নয়। মধ্যযুগের প্রথম সাহিত্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখন শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কি আছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই। এই যে বিষয়বস্তু, এটা তো রিটেনের কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কি আছে এটা থেকে আমরা পাই। শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে আছে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে জন্মখণ্ডে। রাধা, এরা তো সবাই স্বর্গে ছিল, ঠিক না? বিষ্ণু হিসাবে ছিল, জন্মগ্রহণ করেছে জন্মখণ্ডে। কৃষ্ণ রাধাকে পান দিয়ে অফার পাঠিয়েছে। তাহলে পান দিয়ে অফার পাঠানো, এটা কোন খণ্ডে আছে? তাম্বুল খণ্ডে প্রেমের অফার পাঠিয়েছে। প্রেমের অফার পাঠাইতে যে একটা কি লাগে? পিয়ন লাগে, দ্যুতি লাগে। সেই দ্যুতি হচ্ছে কি? বড়াই। বড়াইয়ের মাধ্যমে এটা তাম্বুল খণ্ডে আছে। রাধা ব্যবসা করে, মথুরার হাটে রাধা ঘোলের ব্যবসা করে। রাধার মতো এরকম ব্যবসায়ী আছে আরো কত? 16 শত নারী, যাদেরকে কি বলা হয়? গোপী বলা হয়। এরা সবাই মথুরার হাটে ঘোলের ব্যবসা করে। এই হাটে যখন যায়, হাটে বেচতে হইলে কি দিতে হয়? খাজনা দিতে হয়। তখন কৃষ্ণ গিয়ে রাধার কাছে খাজনা চায়। এই হচ্ছে খাজনা খণ্ড। এরপর একটা নদী আছে, সেই নদীটা রাধা পার হবে। সেই নদীটা পার হওয়ার জন্য কৃষ্ণ কি করে? নৌকা চালায় রাধাকে পার করে দেয়। রাধার অন্যান্য সখীদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু রাধার কাছ থেকে টাকা না নিয়ে সে রাধার কাছ থেকে অন্য কিছু চায়, যে অন্য কিছু দাও। তখন রাধা দিতে চায় না, তখন কৃষ্ণ নৌকাটাকে কি করে দেয়? ডুবিয়ে দেয়। তো এখানে অনেক গান আছে, তোমরা পড়েছো, সব সখীরে পার করিতে নিব আনে আনা। আরেকটা গান এখানে আছে, আমায় ভাসাইলি রে, আমার ডুবাইলি রে। কৃষ্ণ ভালো দুষ্টু থাকে। এটা হচ্ছে নৌকা খণ্ডের কাহিনী। এখানে কৃষ্ণ রাধাকে একটু পাচায় পোচায় ধরে, হাগিং ঠাগিং ইত্যাদি। যাই হোক, এরপর দেখি রাধা আবার কৃষ্ণকে খাটায়। রাধার ব্যবসায়ের কলসি কৃষ্ণের ঘাড়ে দিয়ে দেয়, এটা হচ্ছে ভারখণ্ড। আবার রাধার গরম লাগে, রাধা কৃষ্ণকে দিয়ে কি ধরায়? ছাতা ধরায়, এটা হচ্ছে ছত্রখণ্ড। এরপর কৃষ্ণদিন আবার অনেকদিন পর একটু ডেটিং এর সুযোগ পায়, তখন সে রাধাকে নিয়ে কোথায় গিয়ে ডেটিং করে? বৃন্দাবন খণ্ডে আবার ডেটিং করে। রাধা যে ব্যবসা ট্যাবসা করে, নদী টদী পার হয়, একটা সাপ থাকে, এই সাপটা ডিস্টার্ব করে। কাকে ডিস্টার্ব করে? রাধাকে। এই সাপের নাম থাকে কালীয় নাগ। কৃষ্ণ এই কালীয়কে, কালীয়র মাথার উপর উঠে কৃষ্ণ ডান্স করা শুরু করে দেয়। এটা হচ্ছে কালীয় দমন খণ্ড। যমুনা খণ্ডে আমরা দেখতে পাই রাধা যায় গোসল করতে, তার সখীদের নিয়ে গোসল করতে যায় যমুনা নদীতে। তাই এটাই হচ্ছে সেই যমুনা খণ্ড। আর যখন তারা গোসল করে, কৃষ্ণ তখন কদম ডালে বসে বসে সেই গোসল কি করতে থাকে? দেখতে থাকে। এই যে দেখতে থাকে, সেই দেখা নিয়ে শুধু দেখেই না, জামা কাপড়, এরা তো জামা কাপড় খুলে জন্মদিনের ড্রেস পরে গোসল করে, মানে শরীরে ড্রেস নাই, উইদাউট ড্রেস। এই ড্রেস গুলা এখানে রাখে, ড্রেস গুলা কৃষ্ণ নিয়ে গাছের ডালে বসে থাকে।
এখানে তোমরা দুইটা গান পড়েছো, আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো। দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, হাঁটুক মারিতে কান নাইমা কন্যা হাঁটু মাঞ্জন করে। তাহলে এই যে যমুনা খণ্ডে যমুনার গান, আবার একটা গান এসেছে, অখিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা। কেউ মাইন্ড করবে না, কানু হচ্ছে কৃষ্ণের অপর নাম। তাহলে এই যে কানু হারামজাদার গান এসেছে, কলঙ্কিনী রাধার গান, সেটাও কিন্তু আমার রোজা মনে হয়ে গেছে। সেটা এসেছে এই যমুনা খণ্ড থেকে। হাড় খণ্ডে দেখি কি জানো, রাধার গলার একটা হাড় থাকে, কৃষ্ণ সেই হাড়টা কি করে, চুরি করে। এই হাড়টা চুরি করে, এটা হাড় খণ্ডের কাহিনী। এত কিছুর পরও এতগুলা খণ্ড পার হয়ে যায়, এখনো রাধা কৃষ্ণকে মন থেকে ভালোবাসে না। তখন কৃষ্ণ ভাবলো আর কোনো উপায় নাই, জাদুটোনা করতে হবে। তখন কৃষ্ণ একটা তীর বা ধনুক নিক্ষেপ করে গাছের ভিতরে। যেই গাছের ভিতরে ধনুক ঢুকে যায়, রাধার হার্টের ভিতরে ধনুকের আঘাত গিয়ে লাগে, অদৃশ্য আঘাত। সে আঘাতে রাধা পাগল হয়ে যায়। তাই কোনো নারী যদি পাগল হয়, তাই তার মা কিন্তু অভিযোগ করে আমার মাইয়ারে কি মারছে, বান মারছে। তাহলে আমরা এই বান মারা কার কাছ থেকে শিখলাম? কৃষ্ণের কাছ থেকে। এটা হচ্ছে বানখণ্ড। রাধা এমনিই তো আত্মাগল। এর উপর রাধার স্বামী আইহন ঘোষ এসেছে। কৃষ্ণ রাতের বেলা কি বাজায়, মোহন বাঁশি। তার বাঁশির নাম মোহন বাঁশি, 7টা ফুটা থাকে। সেই মোহন বাঁশির সুরে রাধা স্বামীকে ঘরের মধ্যে আটকায় রাতের বেলা বাইরে দেখতে চলে আসে। এটাকে বলা হয় অভিসার। এটাকে বলা হয় অভিসার, মানে পরকীয়ার মর্যাদাপূর্ণ শব্দ হচ্ছে অভিসার। এইটাই, এই হচ্ছে বংশীখণ্ড। শেষ দিকে কি করে জানো, রাধা সবকিছু সমর্পণ করে দেয় কৃষ্ণকে। কৃষ্ণ এক সময় ভোরবেলা সবকিছু লুটপাট করে, ভোরবেলা রাধাকে বনের মধ্যে ফেলে রেখে কৃষ্ণ আরো 16 শত নারীর সাথে সাক্ষাতে চলে যায়। এই রাধার বিরহ শুরু হয়ে যায়। অর্থাৎ কাব্যটা শেষ হয়েছে রাধার বিরহ দিয়ে। শুরু হয়েছে জন্মখণ্ড, শেষ খণ্ড রাধার বিরহ। এবার তোমরা বলো, প্রেম হয়েছে কোন খণ্ডে, রিয়েল প্রেম? যখন রাধা নিজেকে উজাড় করে দিয়েছে। এটা ধর্মগ্রন্থ নয় ভাইয়া, এটা একটা সাহিত্যিক গ্রন্থ। হ্যাঁ, বানখণ্ডে প্রেম হয়েছে, বানখণ্ডে। গুড। তাহলে শেষটা কি, করুণ না? তাই আমরা এই কাব্যে যতগুলা উক্তি পাই, সমস্ত উক্তিগুলা তুমি দেখবে যে করুণ করুণ উক্তি। যেমন ধরো বিদ্যাপতির একটা উক্তি, রাধা তার সখীকে বলছে, হে সখী, আমারই দুঃখের নাহি হোর, আমি তো একাই কষ্ট পাই, কৃষ্ণ তো কষ্ট পায় না। এ বড়া বাদর, এই যে বাদর বৃষ্টি মাহ ভাদর, এই যে ভাদ্র মাস, শূন্য মন্দির মোর, আমার ঘর তো ফাঁকা, সবার ঘরে বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার ঘরে তো বয়ফ্রেন্ড নাই। এই বৃষ্টি কামনার মাস, বাসনার মাস, ভালোবাসার মাস, কে মেটাবে? এই যে দুঃখের আভাস পাওয়া যায় প্রতিটা চরণে, কারণ শেষ খণ্ডটাই কি ছিল, বিরহ খণ্ড। তাহলে এই যে চরণটা, এই চরণটা কে লিখেছেন, বিদ্যাপতি। ঠিক আছে, বিদ্যাপতি কিন্তু এই বৈষ্ণব পদাবলী মানে রাধা কৃষ্ণের কাহিনী, আমি আবারও বলি, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীও কিন্তু তোমার রাধা কৃষ্ণের কাহিনী, বৈষ্ণব পদাবলীর কাহিনীও কিন্তু রাধা কৃষ্ণের কাহিনী। বুঝতে পেরেছো? তাই যত পদ তুমি পাইবা, বেশিরভাগ পদ কিসের পদ, কষ্টের পদ। এই যে শ্রীকৃষ্ণ কীর্তনে চলে আসে, বাকি তোমরা সব বুঝবা। এখানে কৃষ্ণ থাকবে, রাধা থাকবে, বড়াই থাকবে, ঠিক না? এটার কে সম্পাদনা করেছেন, খুঁজে পেয়েছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দুর্লভ, খুঁজে পেয়েছেন এটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা খুঁজে পাওয়া গেছে কত সালে, 1909 সালে। বসন্ত রঞ্জন রায় খুঁজে পেয়েছেন, তার উপাধি হয়েছে বিদ্যুৎ দুর্লভ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে, কাকিল্লা গ্রাম থেকে এটা খুঁজে পাওয়া গেছে, গোয়ালগড় থেকে, গরুর ঘরে। অনেকে আমরা মাইন্ড করি গোয়ালগড়ে কেন, গোয়ালগড় হিন্দু ধর্মের কি জায়গা, পবিত্র জায়গা। আমরা শেষ করব হচ্ছে 5টা 20-এ কথা দিয়েছিলাম, কিন্তু 5টা 20-এ মনে হয় পারবো না, 25 লেগে যাবে। সম্পাদনা, এখানে একটা আমি তোমাদের প্যারা করে দেই। দেখো, আমাদের দুইটা গ্রন্থেই হারিয়ে গিয়েছিল, দুইটা গ্রন্থেই পাওয়া গিয়েছে। চর্যাপদ হারিয়ে গিয়েছিল, শ্রীকৃষ্ণ কীর্তন হারিয়ে গিয়েছিল, ঠিক না? চর্যাপদ পাওয়া গিয়েছে কত সালে, 1907 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া গিয়েছে 1909 সালে। চর্যাপদকে প্রকাশ করা হয়েছে 1916 সালে, শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ 1916 সালে। তাহলে এই দুইটা কি সেম? হুম। প্রকাশ করেছে কে? প্রকাশ করেছে দুইটা আবার সেম, একই সাথে প্রকাশ করেছে। সেই সংগঠনের নাম কি, বঙ্গীয় সাহিত্য পরিষদ।
তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ 1916, চর্যাপদ প্রকাশ 1916। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ করেছে কে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। চর্যাপদ প্রকাশ করেছে কে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন কে? বুরুচণ্ডী দাস। এই কাব্যের মধ্যে বুরুচণ্ডী দাসের তিনটা নাম পাওয়া যায়। কোনো কোনো জায়গায় লেখা বুরুচণ্ডী দাস, কোনো কোনো জায়গায় লেখা চণ্ডীদাস, কোনো কোনো জায়গায় লেখা অনন্ত বুরুচণ্ডী দাস। এই যে অনন্ত বরু, এটা হচ্ছে তার আসল নাম, পরীক্ষায় আসে। অনন্ত জলিল নয়, কিন্তু অপশনে আবার অনন্ত জলিল থাকবে। তার আসল নাম ছিল কি? অনন্ত বরু। তাহলে বলো তো দেখি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস কয় নামে লিখেছেন? এই কাব্যটির মধ্যে তার কয় ধরনের নাম? তিন ধরনের নাম পাওয়া যায়। এই তিনজন কিন্তু একই ব্যক্তি, আবার আলাদা আলাদা না। আবার এই কাব্যের বিভিন্ন জায়গায় লেখা বাসুলি সেবক বরুচণ্ডী দাস গাহি। এই যে বাসুলি সেবক বরুচণ্ডী দাস গাহি, তাহলে বরুচণ্ডী দাস কোন দেবীর পূজা করতেন? বাসুলি দেবীর পূজা করতেন। বাসুলি দেবী আসলে কোন দেবী? মনসা দেবী। তাহলে বরুচণ্ডী দাস মনসার মন্দিরের পুরোহিত ছিলেন। আর বরুচণ্ডী দাস ভালোবেসেছিল কাকে? রজকিনীকে। রজকিনী মন্দিরের ঝাড়ুদার ছিলেন। তাহলে একজন হচ্ছে তোমার ব্রাহ্মণ, আরেকজন হচ্ছে শূদ্র, একজন পুরোহিত। বনিতা মানে উল্লেখ করা, নিজের নাম উল্লেখ করা। ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের নাম বলাই হচ্ছে ভনিতা। তিন তিন নাম তিনি ভনিতা করেছেন। তাহলে বলো দেখি, এই পুরোহিতের সাথে ঝাড়ুদারের প্রেম কি মানুষ মানবে? মানবে না। মানুষ তখন রজকিনী এলাকা থেকে ছাড়াইয়া দেয়। এই বুড়ো শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র কয়টি? তিনটি। শেষ। জীবাত্মা পরমাত্মার প্রতীক। শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ, অক্ষরবৃত্ত খুবই ইম্পর্টেন্ট। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনে প্রচুর পরিমাণে কি আছে? সংলাপ আছে। যেমন ধরো, এক সময় রাধা বলে, কালো হইয়া চাঁদের দিকে হাত বাড়াতে চাস? কৃষ্ণ আবার বলে, কালো কালো করিস না লো গোয়ালার জি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? সংলাপ যখন থাকে তাকে আমরা বলি নাটকের গুণ আছে। তাই হুমায়ুন আজাদ শ্রীকৃষ্ণ কীর্তনকে বলেছেন এটি একটি নাটগীতি। এটাও কিন্তু পরীক্ষায় আসা। সংলাপ থাকলে নাটকের গুণাবলী থাকে, তাই হুমায়ুন আজাদ এটাকে একটা নাটক বলেছেন। আমরা বলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, হুমায়ুন আজাদ বলেছেন এটি নাটক। যেহেতু আমরা ওই যে বলেছি শ্রীকৃষ্ণ কীর্তনের যাহা কাহিনী পদাবলীর, বৈষ্ণব পদাবলীর সেম কাহিনী, তাহলে এটি একটি কোন ধরনের সাহিত্য? পদাবলী সাহিত্য। এর রসের দিক থেকে এটি একটি ধামালি রস, আর কাহিনী বর্ণনার দিক থেকে এটি একটি প্রেমের কাব্য। এটা নাটকের গুণ সম্পন্ন। এবার বলো, শ্রীকৃষ্ণ কীর্তনের নাটকের কোয়ালিটি আছে, এটা কে বলেছে? আমি বলেছি নামটা, একটা ওয়ার্ড দিলেই হবে, হুমায়ুন আজাদ। গুড। শ্রীকৃষ্ণ কীর্তনের গ্রামীণ পরিচয় ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। দেখো, গ্রামীণ পরিচয় কি পাইবা? পান দিয়ে অফার করা, শাশুড়ির আন্ডারে নারী থাকা, মেয়েদের ব্যবসা করা, ব্যবসার পরিবর্তে বাজারে খাজনা দেওয়া, নৌকা ভিত্তিক মানুষের সভ্যতা, পাটনি থাকা, পারাপার থাকা, টাকা নেওয়া, বাজারে পসরা সাজানো, তারপর হচ্ছে তোমার কি, তারপর নদীর মধ্যে উন্মুক্ত স্থানে নারীদের গোছল, এরপর হচ্ছে নারীদের পরিহিত বিভিন্ন ধরনের হার পরতো, অলংকার পরতো তারা, গুঞ্জুরি ফুলের মালা পরতো তারা। তারপর প্রেমের জন্য জাদু টোনার কি ছিল? ব্যবস্থা ছিল। এরপর বাঁশি ছিল, হচ্ছে বাদ্যযন্ত্র বাঁশি, মোহন বাঁশি বাজিয়ে নারীকে আকৃষ্ট করত। পরকীয়া বলবা না, বলবা অভিসার। এগুলাই হচ্ছে আমাদের নারীর জীবন, মানে সেই সময়ের জীবন। আচ্ছা, এখন আসো, শ্রীকৃষ্ণ কীর্তন কি মহাভারতের পার্ট নাকি? মহাভারতের পার্টই শ্রীকৃষ্ণ কীর্তন, মানে কাহিনী সেম। কাহিনী ওই জায়গা থেকেই নেওয়া হয়েছে। একটু আগে আমরা কি লিখলাম? শ্রীকৃষ্ণ কীর্তন। এখনই আমরা পড়বো আবার কি পদাবলী বলতো? বৈষ্ণব পদাবলী। দেখো, এখানে কৃষ্ণ, রাধা, বড়াই এবং এদের কি আছে? প্রেম লীলা। প্রেমের সাথে শারীরিক সম্পর্ক থাকলে সেটাকে প্রেম লীলা বলা হয়। তাহলে শ্রীকৃষ্ণের বিষয়বস্তু এটা। বৈষ্ণব পদাবলী যখন পড়বা, সেখানেও বাবা কৃষ্ণ, রাধা, বড়াই। বৈষ্ণব পদাবলীও কি আছে বলতো? এখানেও আছে প্রেম লীলা। এটার মধ্যে জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। জীবাত্মা মানে রাধা, পরমাত্মা মানে কৃষ্ণ। কিভাবে রাধা কৃষ্ণকে ভালোবেসেছে সবকিছু উজাড় করে দিয়ে। বৈষ্ণব পদাবলীতে সেটাতে দেখানো হয়েছে, জীবাত্মা যখন পরমাত্মাকে ভালোবাসবে,
তখন সব উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে, জীবাত্মা পরমাত্মা সম্পর্ক। তাহলে বৈষ্ণব পদাবলী আর শ্রীকৃষ্ণ কীর্তন প্রায় সেম, খালি একটুখানি আলাদা, কি কেউ মাইন্ড করবে না। এখানে শ্রীকৃষ্ণ কীর্তনকে একটু দূষিত ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছে কৃষ্ণকে। আর এখানে যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টারে কৃষ্ণ হচ্ছে পবিত্র, অর্থাৎ এখানে অশ্লীলতা নাই, আর এটার মধ্যে অশ্লীলতা আছে, এটুকুই পার্থক্য। আমার কথাটা কি বুঝতে পেরেছো বলো তো দেখি? শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীর পার্থক্য বুঝছো কিনা? ইয়েস, গুড। বাংলায় এগুলো আমরা দেখে ফেলেছি, এই পদ সমুদ্র পর্বা ইত্যাদি পর্বা। এবার আসো বৈষ্ণব পদাবলীর লেখক। এই বৈষ্ণব পদাবলীর লেখক আর শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক তো প্রায় সেম। বৈষ্ণব পদাবলী লিখেছেন অনেকজন কবি, 164 জন। এরা তো আমরা সব পড়বো না। একজন আছে সংস্কৃত ভাষার কবি জয়দেব, এর ভাষা কিন্তু সংস্কৃত, বাংলায় নয়, তাই আমরা বেশি পড়ি না। গীত গোবিন্দম নামে তার একটা বই আছে। এরপর বৈষ্ণব পদাবলী লিখেছেন বিদ্যাপতি, তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম কবি কে হবে? বিদ্যাপতি। সে আবার লিখেছে কি ভাষায় জানো? বাংলিশ ভাষায়। সে বাংলা ভাষাও প্রয়োগ করেছে, মৈথিলি ভাষাও প্রয়োগ করেছে, তাই তার ভাষার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। তাহলে বিদ্যাপতি দুইটি ভাষার মিশ্রণে এই বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন। 3 নম্বরে লিখেছেন হচ্ছে চণ্ডীদাস। এই চণ্ডীদাস, আর চণ্ডীদাস কি লিখেছেন বলতো? শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে দেখো, এই লোকের বাড়ি সংস্কৃত, এই লোকের বাড়ি মিথিলা বাই বাই, এর মাতৃভাষা মৈথিলি, চণ্ডীদাসের মাতৃভাষা বাংলা। তাহলে বলো তো দেখি, বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি কে? ভাইয়া, শেষ করে দেবো 25, 24, 25 তো, 25 তো বেজে গেছে প্রায়, না? আচ্ছা, আমি আর 5 মিনিটের নির্দেশনা দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, প্রথম বাঙালি কবি চণ্ডীদাস, এটাই মাথায় রেখো, হ্যাঁ? আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, তার বানাবো তো। হুম। এই যে দেখো, জয়দেব, উনি সংস্কৃত ভাষার কবি, উনি প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন। বিদ্যাপতি আবার কোন ভাষায় লিখেছেন? বিদ্যাপতি লিখেছেন ব্রজবুলি ভাষায়। 5 মিনিটের বেশি কোনো ক্রমেই যাবে না। এই বিদ্যাপতির আরো গ্রন্থ পড়বা। বিদ্যাপতির মূল বাড়ি কোথায়? মিথিলায়, তাই তাকে বলা হয় মিথিলার কোকিল, বলা হয় মিথিলার কোকিল। গোবিন্দ দাসও লিখেছেন। গোবিন্দ দাস অত বেশি ইম্পর্টেন্ট নয়, তারপরে এই তথ্যগুলা পড়বা। জ্ঞানদাস, জ্ঞানদাসের এই সবগুলা উক্তির মধ্যে লাগি থাকবে। লাগি থাকলেই মনে করবা সেটা জ্ঞানদাসের উক্তি। রূপ লাগি আখি জুড়ায় গুণে মন ভোর। রাধা কৃষ্ণকে বলে, কৃষ্ণ, তোমার রূপে আমার আখি জুড়িয়ে যায়, তোমার গুণে আমার মন বিভোর হয়ে যায়, তোমার প্রত্যেকটা অঙ্গের জন্য আমার প্রত্যেকটা অঙ্গ কান্দে। আবার জ্ঞানদাস লিখেছেন, রাধা বলছে, সুখের লাগিয়া এই প্রেম করেছিলাম, আমার সেই রিলেশন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। চণ্ডীদাসেরটা আমরা পড়েছি, চণ্ডীদাসের বক্তব্যে সই থাকে, দেখো, সই কেমনে ধরিব হিয়া, আমার প্রেমিক কৃষ্ণ অন্যান্য গোপীদের বাড়িতে যায়, আমার বাড়ির আঙিনা দিয়া ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। চণ্ডীদাস বলছে, সখীরে সখী, কে আমার এই শ্যাম নাম শুনাইলো? এই শ্যাম নামের কারণে তো এখন আমার জীবন ফাতা ফাতা হয়ে গেল। চণ্ডীদাস বলছে, রাধার জবানিতে সখী কে বলে পীড়িত ভালো, হাসতে হাসতে রিলেশন কইরা এখন তো আমার কানতে কানতে জীবন চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? এই চণ্ডীদাসের উক্তির মধ্যে সই থাকে, আর জ্ঞানদাসের উক্তিতে লাগি থাকে। তাই আমি ফাইজলামি করে বলি, জ্ঞানদাস লাগাই দিছে, লাগি থাকলে জ্ঞানদাস এসব পইরা নিবে। শ্রী চৈতন্য দেব সম্পর্কে বলে ফেলেছি বোধহয়। তাকে নিয়ে একটা সাহিত্য সৃষ্টি হয়েছে, জীবনী সাহিত্য। বলতো, শ্রী চৈতন্য দেব হিন্দু ধর্মের মতে মহাপুরুষ না দেবতা? হিন্দু ধর্মের মতে মহাপুরুষ নাকি দেবতা? আমরা 30-এ শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেবতা। এখানে প্রশ্ন আসে এইটাই, চণ্ডীদাস নিয়ে প্রথম প্রথম জীবনী গ্রন্থ কে লিখেছেন? মুরারি গুপ্ত। অনেক সময় মুরারি গুপ্ত থাকে না, তাহলে চৈতন্য দেবকে নিয়ে প্রথম জীবনী গ্রন্থ কে লিখেছেন? বৃন্দাবন দাস। যদি মুরারি গুপ্ত থাকে তাহলে সে প্রথম, মুরারি গুপ্ত না থাকলে বৃন্দাবন দাস প্রথম। বৃন্দাবন দাসের বইটার নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। আর শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর জীবনী লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ, এটা আসে বেশি। এইটা, কৃষ্ণদাস কবিরাজ যে বইটা লিখেছেন সেই বইটার নাম শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্যের জীবনী। ঠিক আছে?
আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস ছিলেন তিনজন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ড জন্মখণ্ড, কৃষ্ণ জন্মাইছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? প্রণয় খণ্ড নামে কোনো খণ্ড নাই। এমনও পীড়িতি, পরাণে পরাণ, বান্দা আপনি, চণ্ডীদাস। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? কাকিল্লা গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া গেছে গোয়ালগড়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কার? গোয়ালগড় থেকে। বিদ্যাপতির আসল ভাষা মৈথিলি, তবে তিনি বাংলার মৈথিলির মিশ্রণে ব্রজবুলি ভাষার জনক। জীবনী সাহিত্যের ধারা গড়ে উঠেছে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে। বৈষ্ণব পদাবলীর সঙ্গে ব্রজবুলি ভাষা, বলতো দেখি ব্রজবুলি ভাষায় কয়টি ভাষার মিশ্রণ? ব্রজবুলি ভাষায় দুইটি ভাষার মিশ্রণ। তিনটি অনেক জায়গায় বলা আছে হিন্দি, ওটা ভুল বলা আছে, দুইটি ভাষা, বাংলা আর মৈথিলি। জীবনী কাব্য হচ্ছে শ্রী চৈতন্য দেবের জীবনী। শ্রী চৈতন্য দেবের জীবনী কে লিখেছেন প্রথম? বৃন্দাবন দাস লিখেছেন প্রথম। গঠন রীতি, গঠন রীতিতে শ্রী চৈতন্য দেব, ওই যে আমরা বললাম সংলাপ থাকার কারণে সেটাকে আমরা কি বলি? নাট গীতি, হুমায়ুন আজাদ বলেছেন। বিদ্যাপতির আসল বাড়ি কই? মিথিলার কোকিল, সুতরাং মিথিলায়। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় মারা যান 1760 সালে। মধ্যযুগের বাংলা সাহিত্যে ধর্মপ্রচারক কে? ধর্মপ্রচার করেছেন শ্রী চৈতন্য দেব। তাম্বুল মানে পান, রাতুল হইল লাল হইল ঠোঁটের পরশে, এইটা হচ্ছে ঠোঁটের স্পর্শে। পদ্মাবতীর আলাউল লিখেছেন, পদ্মাবতীর ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে গেছে, আলাউলের লেখা। তাহলে এটা তো আমরা বুঝলাম। এবার দেখো এই যে রিটেনের প্রশ্ন, সেটার ধারণা বোধহয় আমরা রিটেনের প্রশ্ন আগেই আমরা পেয়েছি। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে কি কি রিটেন পেয়েছি আমরা জানি। অন্ধকার যুগের অস্তিত্ব রিটেনের অংশ, উত্তর দেওয়া আছে। যেহেতু 6 নম্বরের প্রশ্ন, 3 3 করে 2 পৃষ্ঠায় লিখতে হবে, 2 পৃষ্ঠা থাকতেই হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় বিষয়বস্তু একটা নমুনা তোমাদের দিলাম, তোমরা দেখে নিও জুম করে।